বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস তোমাদের জন্য সাবজেক্ট রিলেটেড পরস্পর ভিডিও আনছে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখছো এবং আশা করি সেই ভিডিও থেকে তোমাদের পড়তে সুবিধাও হচ্ছে এবং একটু পড়াশোনার ক্ষেত্রে উপকার হচ্ছে। আজ যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে অপারেটিং সিস্টেম কাকে বলে। অলরেডি আমরা আগে ভিডিও দেখেছি এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের হাতে যে মোবাইলটা আছে বা তোমার বাড়িতে যে কম্পিউটারটা আছে, প্রত্যেকটাকেই পরিচালনা করার জন্য অপারেটিং সিস্টেমের অবশ্যই প্রয়োজন। এটুকু কিন্তু জানতে পেরেছি। তাহলে থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে কি কি ধরনের অপারেটিং সিস্টেম থাকবে, এইটা কিন্তু আমরা আগের দিন আলোচনা করিনি। আজকে আমরা অপারেটিং সিস্টেমের ইভলিউশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ অপারেটিং সিস্টেমটা কিভাবে ইভলভ করলো বা একটার পর একটা কি করে অপারেটিং সিস্টেম এলো, বা বিভিন্ন টাইপ সিস্টেম, লাইক আমরা বলতে পারি টাইপ ওএস। ওকে, প্রথমে ভাবে কাজ করতে যেটাকে বলা হতো সিরিয়াল প্রসেসিং। এই সিরিয়াল যে প্রথমে আমরা আগে যে ইনপুট গুলো, সেই ইনপুট গুলো প্রসেস হতো, অনেকগুলো ইনপুট প্রসেস হয়ে পাঞ্চ কার্ড তৈরি হতো। এই যে পাঞ্চ কার্ড সিস্টেম যেটা ছিল, এই পাঞ্চ কার্ড সিস্টেমটা প্রসেসিং এর মধ্যে দেওয়া হতো একটা একটা করে। প্রথমে একটা ইনপুট দেওয়া হলো, তারপর সেটা থেকে পাঞ্চ কার্ডে কনভার্ট করলো, পাঞ্চ কার্ডটাকে একটা প্রসেসিং সিস্টেমের মধ্যে দিল, এটা আমার প্রসেসিং সিস্টেম। সেই প্রসেসিং সিস্টেম আবার একটা প্রিন্টারের কাছে পাঠালো। কার কাছে পাঠালো? প্রিন্টার। সেই প্রিন্টার প্রিন্ট করলো, এন্ড এটা হলো আমার আউটপুট। অর্থাৎ আমার ইনপুট থেকে আউটপুটের মধ্যে তিনটে স্টেপ ছিল। মজার বিষয়বস্তু হলো, এই তিনটে স্টেপে এক একটা স্টেপের জন্য আমার এক একটা কক্ষের প্রয়োজন হতো, এক একটা ঘরের প্রয়োজন হতো। তার কারণ এর প্রত্যেকেই এক একটা বিশাল অতিকায় মেশিন। অর্থাৎ এটা একটা রুম, এটা একটা রুম, এটা আর একটা রুম। অর্থাৎ একটা করে ডেটা আমরা দিতাম, একটা ঘরে ইনপুট হতো, তারপর সেটাকে প্রসেস করার জন্য আরেকটা ঘরে যেতাম, তারপর আবার সেটাকে প্রিন্ট করার জন্য আরেকটা ঘরে যেতাম। তাহলে এরকম ধরে নাও, যদি অনেকগুলো সিমিলার টাইপ অফ কাজ তো তাহলে প্রতি কটা কাজের জন্য তোমাকে আলাদা আলাদা করে এই একই জিনিস রিপিট করতে হতো। এই জায়গা থেকে বেরোবার জন্য, ধরো তোমার বাড়িতে 4 জন গেস্ট এসছে, তুমি গেস্টদের তিনটে ঘরে, প্রচুর গেস্ট এসছে, তিনটে ঘরে তুমি গেস্টরা বসেছে। এবার তুমি কি করবে? প্রতিটা গেস্টের জন্য কি প্রথমে একতলায় গিয়ে চা দিয়ে আসবে, তারপর দুতলায় গিয়ে চা দিয়ে আসবে, তারপর তিনতলায় গিয়ে চা দিয়ে আসবে, নাকি একসাথে অনেকগুলো চা করে একটা ট্রের মধ্যে সাজিয়ে তারপর তুমি গেস্টদের কাছে যাবে? নিশ্চয়ই তুমি সেকেন্ড অপশনটা চুজ করবে। ঠিক এই জন্যই এই অপারেটিং সিস্টেমের পরে যে অপারেটিং সিস্টেমটা এলো, সেটাকে বলে ব্যাচ অপারেটিং সিস্টেম। দ্যাট ইজ কল্ড ব্যাচ ওএস। এই ব্যাচ ওএস এ কি হয়? ব্যাচ ওএস এর কাজ হচ্ছে যে আমার কাছে অনেকগুলো সিমিলার টাইপ অফ জব, সেটা এটা ধরে নাও জব 1, এটা ধরে নাও জব 2, এটা ধরে নাও সে জব n, অনেকগুলো সিমিলার টাইপ অফ জব। এই সিমিলার টাইপ অফ জব এই অপারেটিং সিস্টেমটার মধ্যে গেল, এটা হলো আমার কাছে ওএস। তাহলে জব 1 ঢুকলো, জব 2 ঢুকলো, এন্ড জব 3 ঢুকলো। অর্থাৎ এইবারে আমি একসাথে ট্রেড, তারপরে এই জব 1 এ কি করলো? একটা ব্যাচ, অর্থাৎ এ কি করলো? ইজ দ্য ব্যাচ, নিয়ে একসাথে অনেকগুলো ব্যাচ অফ জবস কে এক জায়গায় করে ফেললো। ওকে, এই ব্যাচটা তারপর সে কি করলো? একসাথে ঢুকলো কার মধ্যে? সিপিইউর মধ্যে প্রসেসিং এর জন্য। ওকে, তাহলে ওই যে ট্রে এর মধ্যে একসাথে যে আমি যখন জবগুলোকে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে তাদেরকে একসাথে করে নিয়ে আমি ওটাকে প্রসেস করলাম, এবং প্রসেস করার পর তারপর আমি সেই ব্যাচ অফ জবস কে একসাথে নিয়েই আবার প্রিন্ট করলাম। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমার আর ওই প্রত্যেক কটাকে আলাদা আলাদা করে করার কিন্তু কোনো প্রয়োজন হলো না। এখন এই জন্য আমরা বলতে পারি যে ব্যাচ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমার কি কি অ্যাডভান্টেজ আছে, অর্থাৎ আগের প্রক্রিয়াটা থেকে যে কতটা উন্নত ব্যাচ অপারেটিং সিস্টেম, বা কেন উন্নত,
কারণ এখানে যেহেতু একসাথে পুরো কাজটাকে আমরা একটা একই ধরনের কাজকে এক জায়গায় নিয়ে চলে এলাম, তাই জন্য আমরা বলতে পারি যে এর জব ম্যানেজমেন্টটা খুব ভালো, এর জব ম্যানেজমেন্টটা খুবই ভালো। ওকে, আর কি বলতে পারি যে যেহেতু একসাথে অনেকগুলো কাজ হচ্ছে, তাহলে একসাথে প্রসেসর এনগেজ হচ্ছে, একসাথে প্রিন্টার এনগেজ হচ্ছে, একসাথে ইনপুট প্রসেসিং ডিভাইসও এনগেজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আইডল টাইমটা বা স্থির বসে থাকাটা অনেক কম, রিডিউসেস। ওকে, আর কি, আর বলতে পারি যে একই ধরনের কাজকে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারছে, অর্থাৎ হ্যান্ডলিং রিপিটেটিভ টাস্ক। কারণ সিমিলার কাজ করার জন্য আর এর সাথে এই সমস্ত কিছু বাড়বে যখন আমার কোনো প্রসেসরের সিপিইউ ইউটিলাইজেশনটা বেড়ে যায়, তখন আমার যেটা বাড়ে সেটা হচ্ছে থ্রুপুট বা পারফরম্যান্স অনেক আমার বেড়ে যাচ্ছে। এই যে পারফরম্যান্স বেড়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যাচ অপারেটিং সিস্টেমের একটা অ্যাডভান্টেজ আমরা বলতে পারি। এখন অ্যাডভান্টেজ থাকলে এর কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ওকে, তাহলে এই ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে? এই যে ডিসঅ্যাডভান্টেজ যদি আমি দেখি, এই যদি ডিসঅ্যাডভান্টেজটা আমি দেখি, তাহলে কি ডিসঅ্যাডভান্টেজ আছে? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে সিপিইউ ইউটিলাইজেশনটা কিন্তু প্রপারলি হচ্ছে না, কারণ আমি যে ব্যাচটা দিচ্ছি আমি সার্টেন করতে পারছি না যে সেই ব্যাচটা সিপিইউর সম্পূর্ণ শক্তিটাকে বা পূর্ণ ব্যবহার করতে পারছে। তাই জন্য সিপিইউ ইউটিলাইজেশনটা ইনএফিশিয়েন্ট সিপিইউ ইউটিলাইজেশন। আর কি ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি? আর বলতে পারি যে রিয়েল টাইম ফিডব্যাক না, কারণ প্রিন্টার প্রসেস হয়ে যাবে, তারপর যাবে হচ্ছে সিপিইউর কাছে প্রসেস হওয়ার জন্য, ব্যাকআপ জবস প্রসেস হয়ে তারপরে যাবে আবার প্রিন্টারের কাছে। ওই সময় যদি কোনো একটা ইনপুট ইমিডিয়েট প্রসেস করতে হয়, সেই রিয়েল টাইম রেসপন্স কিন্তু বেটার নয়। সো রিয়েল টাইম রেসপন্স is real time response টা কিন্তু পুরো। তো these are the disadvantage of batch operating system। এখন ব্যাচ অপারেটিং সিস্টেমের যদি ডিসঅ্যাডভান্টেজ হয়, তাহলে তার পরবর্তীকালে ব্যাচ অপারেটিং সিস্টেমটাকে আরো মডিফাই করে আমার তৈরি হলো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। নাও তোমরা এখানে জানো যে যে কোনো প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য ভন নিউম্যান কনসেপ্ট কাজ করে। প্রথমে প্রোগ্রামটা স্টোর হয়, ইনপুটটা স্টোর হয়, তারপর ইনপুটটা প্রসেস হয়, তারপর সেই ইনপুটটা আউটপুট তৈরি হয়, আউটপুটটা আবার স্টোর হয়, আবার সেই আউটপুটটা গিয়ে আমার রেজাল্টে চলে যায়। ঠিক সিমিলারলি আমার যদি কোনো প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো আমাকে এক্সিকিউট করতে গেলে স্টোর করতে লাগে। ধরো তুমি তোমার মেশিনে র্যাম লাগালে না, তাহলে কি তোমার মেশিন চলবে? না, চলবে না। কারণ স্টোর অ্যান্ড ফরওয়ার্ড ছাড়া কিন্তু কম্পিউটার কাজ করতে পারে না। তাহলে সেক্ষেত্রে তোমাকে জবগুলো বা প্রোগ্রামগুলোকে স্টোর করতে হয়। তার জন্য মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমার কি সুবিধা আছে? মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমার কাছে মেমরি অর্থাৎ র্যাম অনেকগুলো পার্টিশনে ভেঙে দেয়। কে ভেঙে দেয়? ওভারলে ভেঙে দেয়। এই যে পার্টিশন, এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন, সে এটা পার্টিশন P1, এটা পার্টিশন P2, এটা পার্টিশন P3 এন্ড পার্টিশন P4। এই পার্টিশনস গুলো সে ধরে নাও এখানে জব 1 এক্সিকিউট করছে, সে সিমিলারলি এখানে জব 3 এক্সিকিউট করছে, সে সিমিলারলি এখানে জব 5 এক্সিকিউট করছে, সিমিলারলি এখানে জব 7 এক্সিকিউট করছে। তাহলে ডিফারেন্ট জব ডিফারেন্ট মেমরি পার্টিশনকে অ্যালোকেট করে আছে। অর্থাৎ এই এক একটা জব মানে কি? এক একটা জব মানে প্রসেস মানে কি? প্রসেস মানে প্রোগ্রাম ইন এক্সিকিউশন। প্রসেস মানে কি? প্রোগ্রাম, আগের দিনই আমরা দেখেছি প্রোগ্রাম ইন এক্সিকিউশন। ওকে,
আর এই প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হচ্ছে কালেকশন অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ আমি যে প্রোগ্রামটা কারেন্টলি এক্সিকিউট করবে সেই প্রোগ্রামটা কিন্তু মেমোরির মধ্যে স্টোর হবে, তবেই সেই প্রোগ্রামটা এক্সিকিউট করবে, নচেত প্রোগ্রামটা এক্সিকিউট করবে না। অর্থাৎ প্যাসিভ এন্টিটি থেকে অ্যাক্টিভ এন্টিটিতে নিয়ে আসতে হলে তাকে র্যামে স্টোর করতে হবে বাইনারি। আর র্যামে যখন আমি একসাথে অনেকগুলো প্রোগ্রামকে অ্যাক্টিভেট করতে পারছি তখন সেটাকে বলা হয়ে থাকে মাল্টি প্রোগ্রামিং। ওকে, এখন মাল্টি প্রোগ্রামিং এর কি কি ফিচার আছে, মাল্টি প্রোগ্রামিং এর ফিচারস গুলো আমাদেরকে দেখে নিতে হবে। মাল্টি প্রোগ্রামিং এ আমার থাকছে হচ্ছে সিরিয়াল সিপিইউ। ওকে, দিস আর দ্য ফিচার অফ মাল্টি প্রোগ্রামিং। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমার প্রসেসর একটাই, তখন যখন জব 1 প্রসেসরকে অ্যালোকেট করে আছে তখন কিন্তু অন্য কেউ প্রসেসরকে অ্যালোকেট করতে পারছে না। এইবার যখন জব 3 প্রসেসরের কাছে আসছে তখন কিন্তু জব 1 কে বেরিয়ে যেতে হচ্ছে প্রসেসরের কাছ থেকে। জব 1 গিয়ে যতটুকু কাজ করেছিল ততটুকু সেভ করছে, করে জব 3 কে লোড করছে। আবার জব 3 এর কাজ শেষ হলে জব 3 ও আবার ব্যাক করবে, যতটুকু কাজ হবে ততটুকু। যদি আমি ধরি সম্পূর্ণ জব 3 টার 50% কাজ আমার হয়েছে, তাহলে জব 3 50% কাজ আমার এখনো বাকি আছে। তো যতটুকু কাজ হয়েছে ততটুকু অংশটাকে সেভ করবে নিয়ে আবার নতুন জব হিসাবে কিন্তু ও আবার যে 5 কে ধরো লোড করলো প্রসেসরের মধ্যে। নাও এই যে সেভিং the old PSW মানে প্রসেস স্ট্যাটাস ওয়ার্ড, অর্থাৎ বা প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, প্রোগ্রামের কারেন্ট স্ট্যাটাসটাকে যখন সেভ করলো, দ্যাট ইজ সেভিং দ্য ওল্ড PSW and loading the new PSW। এই ঘটনাটাকে বলা হয় কনটেক্সট সুইচিং। This is known as context switching. ওকে, এই ঘটনাটাকে বলা হয় কনটেক্সট সুইচিং। অর্থাৎ এইখানে কনটেক্সট সুইচিং আমাকে হতেই হবে, কারণ একসাথে অনেকগুলো প্রোগ্রাম মেমোরিতে আসছে, কিন্তু রান করছে একটা, আর একটা সম্পূর্ণ রান করছে না, কিছুটা অংশ রান করছে, দেন আবার প্রিমিশন হচ্ছে বা বাধা পাচ্ছে, নতুন প্রসেস আসছে। অর্থাৎ সেভিং দ্য ওল্ড প্রসেস স্ট্যাটাস ওয়ার্ড এন্ড লোডিং দ্য নিউ প্রসেস স্ট্যাটাস ওয়ার্ড, দ্যাট ইজ কল্ড কনটেক্সট সুইচিং। এই মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু কনটেক্সট সুইচিং হয়। ওকে, নাও another important thing is that CPU idle টাইমটা, কারণ CPU দেখো এতজন সিপিইউ কে বিরক্ত করছে বা এতজন সিপিইউ কে কাজে এঙ্গেজ রেখেছে, তাহলে সিপিইউর স্থিরভাবে বসে থাকার সময়ই নেই। তোমাকে যদি 10টা কাজ দিতে থাকে তাহলে তুমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবে। তাহলে জাস্ট লাইক দ্যাট, এতগুলো জব যখন সিপিইউ কে রিকোয়েস্ট করছে তাহলে সিপিইউর স্থির বসে থাকার মানে সময়ই নেই। তাহলে সিপিইউ আইডল টাইম reduces. Okay, and that means সিপিইউর আইডল টাইম যখন রিডিউস করছে, তাহলে সিপিইউ যখন সারাক্ষণ কাজ করছে, অর্থাৎ তুমি যদি সারাক্ষণ পড়াশোনা করো, সারাক্ষণ ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমার কি হবে, রেজাল্ট বা পারফরমেন্স অনেক বেড়ে যাবে। তাহলে সেই জায়গা থেকে সিস্টেমটা কিন্তু অনেক হাই পারফর্মিং হয়ে যাচ্ছে, হাই পারফরমেন্স, অর্থাৎ পারফরমেন্স ইনক্রিজ হচ্ছে। ওকে, এবং যেহেতু পারফরমেন্স ইনক্রিজ হচ্ছে তাহলে তোমার সব জিনিসকে লাগবে। তুমি যেহেতু তোমার অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছো, তুমি যেহেতু তোমার পড়াশোনা বাড়িয়ে দিয়েছো, তোমার পারফরমেন্স ভালো হয়ে গেছে, অর্থাৎ তোমাকে সাহায্য করার জন্য যে আনুষঙ্গিক, অর্থাৎ ধরো তুমি রোজ পড়াশোনা করছো, রোজ লিখছো, রোজ পড়ছো, রোজ লিখছো, তাহলে লেখার জন্য কি তোমার পেনের কালিও শেষ হবে, আবার তোমার খাতাও শেষ হবে। রোজ লিখলে তোমার পেনের কালিও শেষ হবে, খাতাও শেষ হবে, তাহলে তোমার কি পেনের কালি আর খাতার ব্যবহার বেড়ে যাবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে
এই যে তোমার পড়াশোনার কাজের জন্য যে রিসোর্সেস গুলো দরকার, সেই রিসোর্সের ব্যবহার অনেক বেড়ে যাবে। তাহলে অর্থাৎ এখানে যেটা হবে রিসোর্স ইউটিলাইজেশন। রিসোর্স ইউটিলাইজেশন কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সি দ্যাট, যদি আমরা এখানটায় দেখি তাহলে কি কি, সো কনটেক্সট সুইচিং আমার বাড়বে, সিপিইউ ইউটিলাইজেশন, আমার সিপিইউ আইডল টাইম রিডিউস হয়ে যাবে, নাও আমার সিস্টেমের পারফরমেন্স বেড়ে যাবে, নাও রিসোর্স ইউটিলাইজেশন আমার অনেক বেড়ে যাবে। অর্থাৎ আমার আগের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে অনেকটা আমরা ওভারকাম করতে পারবো কিসের মধ্যে দিয়ে, মাল্টি প্রোগ্রামিং এর মধ্যে দিয়ে। বেসিক্যালি যদি আমি দেখি যে মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, অর্থাৎ আবার আমি যদি একটা ছবি আঁকি মাল্টি প্রোগ্রামিং এর, অনেকটা এরকম। অর্থাৎ প্রথমে আমার টপে থাকে ওএস, যে আমার মেমরি গুলোকে পার্টিশন করতে হেল্প করে, যে আমার মেমরি গুলোকে পার্টিশন করতে হেল্প করে। দ্য পার্টিশন হ্যাপেন লাইক দিস। তাহলে এই পার্টিশন কিন্তু এইখানে আমার কাছে ধরে নাও এটা হচ্ছে আমার কাছে স্টোরেজ। ওকে, তাহলে এই স্টোরেজ, দিস ইজ দ্য স্টোরেজ, তাহলে এখানে হচ্ছে স্টোরেজ। ওকে, তো স্টোরেজ থেকে প্রসেসগুলো ডিরেক্টলি আমার লোড হচ্ছে, বা এখান থেকে আমার একটা আইও ইন্টারাকশনও হচ্ছে। হলো, এবার আমার কাছে এখানে এটা হচ্ছে সিপিইউ, অর্থাৎ সিপিইউ তে কোনো প্রসেস ঢুকছে, আবার সিপিইউ থেকে কোনো প্রসেস বেরোচ্ছে। ওকে, তার মানে যখন আমি বলি যে এই প্রসেসটা থেকে এই প্রসেসটায় সুইচ করছে, তাহলে এটা যদি প্রসেস P1, এটা যদি প্রসেস P2, এটা যদি P3 এন্ড প্রসেস P4 হয়, তাহলে একটা প্রসেস থেকে যখন আরেকটা প্রসেসে সুইচ করছে, দ্যাট ইজ নোন অ্যাজ কনটেক্সট সুইচিং। সো মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমার কিন্তু কনটেক্সট সুইচিং আছে। নেক্সট যে জিনিসটা আমরা জানবো, next type of OS is something what is called multitasking. Multitasking অর্থাৎ অনেকগুলো কাজ একসাথে আমার চলবে। অর্থাৎ আমার কাছে বিভিন্ন ধরনের, ধরো তুমি মেশিনে এক্সেল চালিয়েছো, তুমি মেশিনে ব্রাউজার চালিয়েছো, যে কোনো ব্রাউজার চালিয়েছো, এছাড়া ধরো তুমি মেশিনে একটা মুভি চালিয়েছো, তার জন্য তুমি ভিএলসি ইউজ করছো। ওকে, বা তুমি মেশিনে এখানে ধরে নাও পেন্ট চালিয়েছো, যা দিয়ে তুমি ছবি আঁকছো। অর্থাৎ এরা সবাই কিন্তু কাজ করছে হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে। ওকে, দ্যাট মিনস এরা সবাই, দিস ইজ সামথিং হোয়াট ইজ কল অপারেটিং সিস্টেম। অর্থাৎ পেন্ট, এক্সেল, ব্রাউজার, ভিএলসি প্রত্যেকে অপারেটিং সিস্টেমের কাছে প্রসেস সাবমিট করছে। কি সাবমিট করছে? প্রসেস, 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 প্রসেস। These are the tasks, different kind of tasks submit করছে, but you have only one CPU. Okay, so the operating system organizes the entirety. Operating system organizes the multiple tasks. Multiple tasks কিভাবে করে? দেখো, অ্যাকচুয়ালি যখন তোমার কাজগুলো হয় তখন তোমার মনে হয় আরে সব কাজই তো চলছে, কিন্তু কখনোই সব কাজ চলে না। সেক্ষেত্রে টাইম শেয়ারিং হয়। কি হয়? টাইম শেয়ারিং। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, দ্য টাইম শেয়ারিং। টাইম শেয়ারিং জিনিসটা কি একটু আমরা বুঝে নিই। টাইম শেয়ারিং, ওকে, সে আমি ধরো যে কোনো একটা প্রসেস তার এক্সিকিউট করতে যে সময়টা লাগে তাকে বলে বার্স্ট টাইম। এই যে এক্সিকিউট করার জন্য তার যদি 10 সেকেন্ড সময় লাগে, এবার সেই প্রসেসটা এলো, সিস্টেমে এক্সিকিউট করছে, ভালো কথা। এবার নতুন একটা কোনো হাই প্রায়োরিটি প্রসেস চলে এলো। এবার কি, যে প্রসেসটা 10 সেকেন্ড কাজ করার কথা ছিল সে মাত্র 5 সেকেন্ড কাজ করেছে, কিন্তু ওই সময়ে অন্য আরেকটা প্রসেস চলে এলো, সে এসে ওই প্রসেসটাকে ইন্টারাপ্ট করলো, বললো এবার তুমি থামো,
আমি এক্সিকিউট করব। আবার ও কি করলো, তখন ওই মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রসেস, বন্ধু বান্ধব, আমার হাতে একটা পেন আছে, যদি একটা পেন আমাকে তিনজনকে ইউজ করতে হয়, তাহলে আমি 2 মিনিট ইউজ করব, তাকে 2 মিনিট দেবো, তাকে 2 মিনিট দেবো, আবার ঘুরে আমার কাছে 2 মিনিট আসবে। এরম ভাবেই শেয়ার করতে হয়, এরম ভাবেই সিঙ্ক্রোনাইজেশন করতে হয়। যখন আমার কাছে একটাই প্রসেসর থাকবে, তাহলে একটা প্রসেসকে কিছুক্ষণ, আবার একটা প্রসেসকে কিছুক্ষণ, আবার একটা প্রসেসকে কিছুক্ষণ, আবার প্রথম প্রসেসে ফিরে গেল। অর্থাৎ এরম করতে করতে সবাই, অর্থাৎ যে প্রসেসটার 10 সেকেন্ড টাইম লাগার কথা ছিল, সে তার 10 সেকেন্ড টাইমটা কিন্তু অন্য আর একটা প্রসেসের সাথে শেয়ার করলো। কারণ সে 5 সেকেন্ড কাজ করে তার অন্য 5 সেকেন্ডটা তাকে দিল কাজ করার জন্য। পরবর্তীকালে সে অপেক্ষা করে আছে, সে ফিরে আসবে, সে আবার কাজ করবে, কিন্তু তার জন্য সে সিপিইউ বরাদ্দ পেয়ে গেছিল। তাহলে সিপিইউ থেকে 10 সেকেন্ড আগে তার ছাড়ার কথা নয়, কিন্তু সে তার টাইমটা শেয়ার করলো অন্য আর একটা প্রসেসকে প্রাধান্য দেওয়ার জন্য, বা অন্য একটা প্রসেসকে এক্সিকিউট করার জন্য। এই ঘটনাটাকে বলে, যেহেতু একজন অপরজনের সাথে শেয়ার করছে, কি শেয়ার করছে? টাইম বা সিপিইউ স্লট, এটাকেই বলছে টাইম শেয়ারিং। এখন টাইম শেয়ারিং করার জন্য আমার এখানের ফিচার হচ্ছে যে আমার এখানে মাল্টি থ্রেডিং থাকে। অর্থাৎ এইখানে যখন আমি টাইম শেয়ারিং করছি, তার মানে আমার কাছে এখানে কনটেক্সট সুইচিং তো হবেই, ওকে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কনটেক্সট সুইচিং হওয়ার সাথে সাথে এখানে মাল্টি থ্রেডিং হবে। মাল্টি থ্রেডিং, এখন থ্রেড জিনিসটা কি সেটা আমরা নিয়ে অবশ্যই বিস্তর আলোচনা করব। আর কি করতে হবে? দ্য মেন কম্পোনেন্ট ইজ সিপিইউ শিডিউলিং। অর্থাৎ সময়টাই হচ্ছে মেন ফ্যাক্টর। তাহলে যখন ধরো তুমি স্কুলে যাচ্ছ, যখন স্কুলটা একটা নির্দিষ্ট সময়ে বসে, একটা নির্দিষ্ট সময়ে শেষ হয়, একটা স্কুলের মধ্যে অনেক কিছু পড়াশোনা হয়, এবং সেই পড়াশোনার মধ্যে আমরা দেখতে পাই যে মাল্টিপল থিংস দ্যাট উই হ্যাভ টু লার্ন, অ্যান্ড প্রত্যেক কটা জিনিসের জন্য কিন্তু আমার একটা বরাদ্দ সময় থাকে। সেটাকে তোমরা কি বলো? পিরিয়ডস। যে এই সময়টা, এই ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, এইরকম ভাবে কিন্তু আমার পিরিয়ডস গুলো চলতে থাকে। অর্থাৎ প্রতিটা সাবজেক্টের জন্য কিছু বরাদ্দ টাইম বেঁধে দেওয়া হয়। অর্থাৎ গোটা তোমার স্কুলিং আওয়ার্সটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করে নিয়ে কাজ করি, যেটাকে বলা হয় শিডিউলিং। অর্থাৎ কোন প্রসেসটা, কোন ক্লাসটা কখন হবে, তার জন্য কি থাকে? একটা শিডিউল বা একটা রুটিন থাকে, যে রুটিন মেনে তোমরা প্রত্যেক দিন কাজ করো বা প্রত্যেক দিন ক্লাস করো। ঠিক সেরকম ভাবেই অপারেটিং সিস্টেমে কোন প্রসেসটা এক্সিকিউট করবে আর কোন প্রসেসটা এক্সিকিউট করবে না, সেটার জন্য দরকার হয় সিপিইউ শিডিউলিং। আর কোন প্রসেসটা কখন এক্সিকিউট করবে, সেটার জন্য বেসিক্যালি দরকার হয় সিপিইউ শিডিউলিং। আর এই সিপিইউ শিডিউলিং থাকে কোথায়? যখন আমরা মাল্টিটাস্কিং করব, তখন আমার সিপিইউ শিডিউলিং থাকে। আরো একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট এর জন্য, দ্যাট ইজ কল প্রসেস ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, অ্যান্ড এই ম্যানেজমেন্টের জন্য দরকার হচ্ছে, রাদার প্রসেস ম্যানেজমেন্টের থেকে বেটার ওয়ার্ড হলো যে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। Okay, so process synchronization. So these are the main features of multitasking, that is time sharing. অর্থাৎ একটা প্রসেস তার জন্য বরাদ্দ সময় অন্যর সাথে শেয়ার করছে, যাতে অন্য প্রসেস এক্সিকিউট করতে পারে। কনটেক্সট সুইচিং, একটা প্রসেস তার পুরো কাজ শেষ না হলে যতটুকু কাজ হয়েছে ততটুকু কাজকে সেভ করে অন্য নতুন প্রসেসকে লোড করছে, তখন সেটাকে বলছে কনটেক্সট সুইচিং। মাল্টি থ্রেডিং, অর্থাৎ একটা গোটা প্রসেস অনেকগুলো ছোট ছোট থ্রেডসে ভাগ হয়ে যায়, এবং সেই থ্রেডগুলো কিন্তু এক এক করে এক্সিকিউট করে, ইনস্টেড অফ এক্সিকিউটিং দ্য হোল প্রসেস, যেটার জন্য কিনা আমার সময় অনেক বেশি বরাদ্দ লাগে। কারণ যত বেশি আমি সিপিইউ কে হোল্ড করব, তত
অন্য প্রসেসের আইডল টাইম বেড়ে যাবে বা অন্য প্রসেসের অপেক্ষার টাইম বেড়ে যাবে। আমরা এখানে কাউকে অপেক্ষা করাবো না, সবাইকে অল্প অল্প করে রেসপন্স দেবো, সবাইকে অল্প অল্প করে সময় দেবো। তার জন্য কি হবে, আমরা গোটা প্রসেসগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে দিই, দ্যাট ইজ কল থ্রেডস। যাতে একটা গোটা প্রসেস এক্সিকিউট করতে যদি 4 সেকেন্ড লাগে আর তাকে যদি আমি 4টে থ্রেডে ভাঙি, তাহলে প্রতিটা থ্রেডে 1 সেকেন্ড করে লাগে। তাহলে এর একটা থ্রেড এক্সিকিউট করলে 1 সেকেন্ড, তাই সেই 1 সেকেন্ডে তুমি একটার থেকে আবার আরেকটায় ফেরত যেতে পারো। এই সুবিধাটা কিন্তু মাল্টি থ্রেডিং এর ক্ষেত্রে আছে। টাইম শেয়ারিং বুঝলাম, কনটেক্সট সুইচিং বুঝলাম, মাল্টি থ্রেডিং বুঝলাম, সিপিইউ শিডিউলিং আমরা এক্সাম্পল দিলাম যে কিভাবে আমার টোটাল সিস্টেমটা আমরা কোন প্রসেস কোন সময় কখন এক্সিকিউট করবে সেটা নির্ধারণ করে সিপিইউ শিডিউলিং প্রপারলি। আর ফাইনালি প্রসেস সিঙ্ক্রোনাইজেশন মিন্স যে একটা প্রসেস যখন এক্সিকিউট করবে অন্য প্রসেস আউটসাইডে ওয়েট করবে, সে একজনের কাজ শেষ হলে দেন অপরজন এক্সিকিউট করতে আসবে। যতক্ষণ না একজনের কাজ শেষ হবে ততক্ষণ কিন্তু অপরজন এক্সিকিউট করতে আসবে না। অর্থাৎ আমরা এটুকু বুঝতে পারছি যে মাল্টিটাস্কিং প্রসেসের মধ্যে আমার সিপিইউটা এফিশিয়েন্টলি ইউজ হচ্ছে, ইউজারের পক্ষে অনেক সুবিধা হচ্ছে, কারণ সে দেখছে কি তার সবকটা কাজ প্যারালালি চলছে, প্রতি কটা প্রসেস কুইক রেসপন্স পাচ্ছে, প্রতি কটা প্রসেসের টোটাল সিস্টেমের প্রোডাক্টিভিটি অনেক ইমপ্রুভ হচ্ছে, রিসোর্স ইউটিলাইজেশন অনেক বাড়ছে, মধ্যে কথা ফাইনালি থ্রুপুট অনেক বাড়ছে। কিন্তু এখানে আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে যদি বেশি মাত্রায় কনটেক্সট সুইচিং হয় তখন কিন্তু সিস্টেম সাফার করতে পারে একটা প্রবলেমে, যেটা কি কিনা বলা হয় থ্র্যাশিং। মানে সিস্টেম অনেক ব্যস্ত হয়ে গেছে, খালি এটার থেকে এটাই যাচ্ছে, এটার থেকে এটাই যাচ্ছে, একবার এটাই যাচ্ছে, একবার এটাই যাচ্ছে, একবার এটাই যাচ্ছে, একবার এটাই যাচ্ছে, কিন্তু কাজের কাজটা তো কোনোটাই হচ্ছে না, শেষ হচ্ছে না, কোনো প্রসেসটাই কিন্তু শেষ হচ্ছে না, সেই গিয়ে দীর্ঘায়িত হচ্ছে। এটা হলে কিন্তু আবার খুব সমস্যা। তাই জন্য আমার মাল্টিপল সুইচিংটাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল সুইচিং করতে হবে, যাতে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে সুইচিংটা লিমিটেড পারফরমেন্স লিমিটেড টাইম হয়। এটা কিন্তু একটা প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ অফ মাল্টিটাস্কিং বলা যায়। পারফরমেন্স ইস্যু অনেক সময় দেখা যায়, যদি তোমার সেরকম ধরনের সিস্টেম না থাকে তাহলে ইউ সাফার উইথ দ্য পারফরমেন্স। রিসোর্স কনস্ট্রেন্ট দেখা যায়, যেটা আমার স্বাভাবিক রিসোর্স গুলো নেই, এবং সিস্টেমটা কিন্তু অনেক কমপ্লেক্স, সিকিউরিটি ইউজেসও কিছু কিছু সময় দেখা যায়। ওকে, মাল্টি প্রোগ্রামিং অ্যান্ড মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিন্তু সিপিইউ ইউটিলাইজেশনটাকে মাল্টি প্রোগ্রামিং কিন্তু ম্যাক্সিমাইজ করতে পারে, কিন্তু মাল্টিটাস্কিং এর একটা ইন্টারঅ্যাক্টিভ রেসপন্স থাকে, প্রসেসগুলোর মধ্যে সিঙ্ক্রোনাইজেশন থাকে, প্রসেসগুলোর মধ্যে কোঅর্ডিনেশন থাকে। ওকে, মাল্টি প্রোগ্রামিং কিন্তু ইন্টারঅ্যাক্টিভ নয়, একটা প্রসেস কি করছে আর একটা প্রসেস জানতে নাও পারে, একটা জব কি করছে আর একটা জব জানতে নাও পারে, কিন্তু এখানে যে প্রসেসগুলো আছে তারা কিন্তু নিজেদের মধ্যে একটা ইন্টারাকশনস করছে, ওর কাজ শেষ হলে তবে আমি যাব, অর্থাৎ প্রসেসগুলো কোনো কারণে মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে, যার জন্য এটা কিন্তু আমার কাজ করতে সুবিধা হচ্ছে। সো দিস ইজ one kind of OS, and now another kind of OS is called distributed OS, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ওএস। ডিস্ট্রিবিউটেড ওএস এর ক্ষেত্রে আমার যেটা হয় যে আমার বিভিন্ন সিস্টেম আছে, যেখানে সিস্টেমের মধ্যে থাকছে সিপিইউ, মেমরি আর থাকছে ডিস্ক, যেগুলো সিস্টেমে ইনভলভ। অর্থাৎ এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, সে এটা একটা সিস্টেম, সে এটা একটা সিস্টেম, এই সবকটা সিস্টেম একটা আইসিএন বা ইন্টার কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেট করছে। অর্থাৎ এখানে আমার আইসিএন এ একটা সেন্ট্রালাইজ সার্ভার আছে, যে সেন্ট্রালাইজড সার্ভার আছে, যে সার্ভারটা সবাইকে সার্ভিস প্রোভাইড করছে। ওকে, সো দ্যাট মিনস দ্য থিংস আর ডিস্ট্রিবিউটেড, বা এর পারফরমেন্স এই আইসিএন এর থ্রু দিয়ে এ অ্যাক্সেস করতে পারছে, বা এর পারফরমেন্স এই আইসিএন এর থ্রু দিয়ে এ অ্যাক্সেস করতে পারছে। অর্থাৎ আমার সিস্টেমগুলো কিন্তু ডিস্ট্রিবিউটেড থাকছে। তাহলে যদি এ কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে বাকি সিস্টেমের কোনো প্রবলেম হবে না, অর্থাৎ একটা সিস্টেম খারাপ হলে বাকিরা সাপোর্ট দিয়ে দিতে পারবে। এই ধরনের সুবিধা আছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের ক্ষেত্রে। রিসোর্স সবই যেহেতু শেয়ার হচ্ছে,
তাহলে যে কোনো রিসোর্স এর এখানে ধরো একটা মেমোরি আছে, তো এই মেমোরিটা কাজ করছে না, ওর মেমোরি কাজ করছে না, তো ও এর মেমোরি নিয়ে কাজ করে নেবে, সেটাও একটা সুবিধা থাকছে। ওকে, এবং আমরা যখন ইচ্ছা করব এই আইসিএন এর মধ্যে আরো নতুন নতুন আমি সিস্টেমকে ইনকর্পোরেট করতে পারবো। সো আই ক্যান ইনকর্পোরেট আনাদার সিস্টেম দ্যাট ক্যান ইন্টারাক্ট উইথ দ্য আইসিএন ইন্টারকানেকশন নেটওয়ার্ক। আই ক্যান ইনকর্পোরেট, অর্থাৎ স্কেলেবল। আমরা প্রয়োজন মতো বাড়াতে পারবো, আবার আমরা প্রয়োজন মতো কমাতে পারবো। কিন্তু এখানে অনেক সময় যদি নেটওয়ার্কটা কোনো কারণে ফেল করে যায়, তাহলে গোটা সিস্টেমটা কিন্তু বসে যাবে। দ্যাট উইল বি আ গ্রেট প্রবলেম ফর আ ডিস্ট্রিবিউটেড সিস্টেম। ওকে, নাও নেক্সট আমাদের ডিসকাশনের বিষয়বস্তু হবে নেটওয়ার্ক ওএস। অর্থাৎ নেটওয়ার্ক ওএস আর কিছুই নয়, আমার কাছে একটা ফাইল সার্ভার থাকবে। এই ফাইল সার্ভারটাকে আমার বিভিন্ন ধরনের ক্লায়েন্ট অ্যাক্সেস করবে, সো দে আর দ্য ক্লায়েন্ট, যারা কিনা ক্লায়েন্ট 1, C1, C2, C3 and C4। ওকে, সমস্ত কিছু এর থেকে অ্যাক্সেস করছে। অর্থাৎ এটাই হচ্ছে গিয়ে দে আর বেসিক্যালি ক্রিয়েটিং আ নেটওয়ার্ক, লাইক আ হাব নেটওয়ার্ক। তোমরা হাব টোপোলজিতে পড়েছো, হাব নেটওয়ার্ক, যেখানে তোমার এই ধরনের ওএস কে কিন্তু ইউজ করতে পারছো। এটা হাইলি স্কেলেবল, যখন ইচ্ছা তুমি বাড়াতে পারো। ওকে, মেনলি দ্য সিকিউরিটি কনসার্নের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এই যে সার্ভারটা, এই ফাইল সার্ভারটা যত সিকিউর হবে, তোমার এন্টায়ার অপারেটিং সিস্টেমটা ততটাই সিকিউর হবে। যদি ফাইল সার্ভারটা যদি উইক হয়, তাহলে তোমার অপারেটিং সিস্টেম কিন্তু উইক হবে। অ্যান্ড সার্ভার অ্যাক্সেস কিন্তু তুমি রিমোটলিও করতে পারো। দ্যাট হ্যাপেন্স ইন দ্য ক্লাউড কম্পিউটিং অলসো। ওকে, অ্যান্ড এই সার্ভারগুলো সাধারণত, ফাইল সার্ভারগুলো যদি ডিসঅ্যাডভান্টেজ বলো, তাহলে ফাইল সার্ভারগুলো বেশ কস্টলি হয়। দে আর বেশ কস্টলি হয়, অর্থাৎ তার জন্য, এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেম মেনশন করা খুব মুশকিল হয় মেনটেন করা। অ্যান্ড এই জন্য সাধারণত একটা সেন্ট্রাল লোকেশন দরকার হয়, যে সেন্ট্রাল লোকেশন থেকে আমার ইন্টারঅ্যাক্ট করতে সুবিধা হবে। মেনটেনেন্সের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। Another kind of OS is something what is known as like real-time OS. অনেকগুলো ওএস আমরা জেনে গেলাম। রিয়েল টাইম ওএস কি? বেসিক্যালি রিয়েল টাইম ওএস মানে রিয়েল টাইম সিস্টেম। ধরো তোমার একটা কোম্পানিতে, ধরো একটা বিস্কুট তৈরির কারখানা, তো বিস্কুট তৈরির কারখানায় কি হচ্ছে, প্রথমে ময়দাটা একজন পাইল করছে একটা মেশিন, তারপর সেই ময়দাটা পাইল করার পর সেটাকে ফ্ল্যাটেনিং করছে একটা মেশিন, একজন কাটিং করছে, একজন বেকিং করছে, দেন একজন প্যাকিং করছে, এগুলো সবাই মেশিন। এই সমস্ত মেশিনটাকে যদি একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে, অটোমেশনের মধ্যে আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে সেখানের জন্য আমার প্রত্যেক কটা কাজ কিন্তু রিয়েল টাইম হচ্ছে। কারণ পাইলিংটাও রিয়েল টাইম হচ্ছে, ফ্ল্যাটেনিংটাও রিয়েল টাইম হচ্ছে। খালি ভেবে দেখো, কাটিংটা, অর্থাৎ ফ্ল্যাটেনিং হয়ে যাওয়ার পরে যখন বেল্টের ওপর দিয়ে যাচ্ছে, তখন ঠিক ওই সময় এসে কাটিং মেশিনটা বসে যাচ্ছে, সেটাও রিয়েল টাইম হচ্ছে। অর্থাৎ বেকিংটাও কিন্তু রিয়েল টাইম হচ্ছে। সবকটা প্রসেস ইন্টিগ্রেটেড, সিনক্রোনাইজ অ্যান্ড রিয়েল টাইম অ্যাক্টিভিটি হচ্ছে। সো এই ধরনের সিস্টেমে যখন আমি পার্টিকুলারলি এই ধরনের সিস্টেমকে আমি ডিজাইন করতে যাব, তখন সেটা কিন্তু একটা পার্টিকুলার সিস্টেম বা রিয়েল টাইম সিস্টেম হবে। যেমন ধরো ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল, যে এই গাড়িটা ছাড়লে আবার এই গাড়িটা যাবে, এদিকে রোড ডাইরেকশনসে লেফট রাইট মুভিং গুলো কিন্তু ট্রাফিক সিগন্যাল দিয়ে কন্ট্রোল হয়। দ্যাট ইজ কল, ধরো এই যে মিসাইল, রকেট লঞ্চ হচ্ছে, তো এদের মধ্যেও তো একটা সিস্টেম আছে, এদের মধ্যেও তো একটা প্রোগ্রাম আছে, এদের মধ্যেও তো একটা সফটওয়্যার আছে, এদের মধ্যে যে অপারেটিং সিস্টেমটা আছে সেটাকেই বলছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। আর একটা অপারেটিং সিস্টেম নিয়ে তোমাদেরকে কিছুই বলার থাকবে না, কারণ তোমরা অনেক বেশি সেই অপারেটিং সিস্টেমের সম্পর্কে জানো, যেটাকে বলে মোবাইল অপারেটিং সিস্টেম। ইটস কল মোবাইল অপারেটিং সিস্টেম। এক্ষুনি তোমরা বলে দেবে যে মোবাইল অপারেটিং সিস্টেম তোমরা প্রত্যেকে জানো, যেমন ধরো iOS আছে, যেমন ধরো তোমার অ্যান্ড্রয়েড আছে। সো বেসিক্যালি UI, ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স, UI UX, এইগুলোকে ডেভেলপ করাটাই হচ্ছে গিয়ে মোবাইল অপারেটিং সিস্টেমের কাজ, আর মোবাইল অ্যাক্টিভিটিটাকে অনেক বেশি ইউজফুল করা। সো ফাইনালি আমরা যদি বলি, তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম, সেটা ছিল সিরিয়াল অপারেটিং সিস্টেম, সিরিয়াল ওএস। তারপর আমরা তৈরি করলাম ব্যাচ অপারেটিং সিস্টেম, ব্যাচ ওএস। তারপর আমরা তৈরি করলাম
মাল্টি প্রোগ্রামিং। ওকে, তারপর আমরা তৈরি করলাম মাল্টিটাস্কিং অর এটাকে আমরা আরেকটা নামেও ডাকি, যেটাকে বলে টাইম শেয়ারিং। দেন আমরা তৈরি করলাম ডিস্ট্রিবিউটেড ওয়েস। I am summarizing it, distributed OS. Then আমাদের কাছে এলো that is network OS, then real time OS, and finally mobile OS. So that means these are the very crucial operating systems are there. Serial operating system, then batch operating system, collecting batch of jobs, multi-programming, dividing the memory, and single processor using multi-programming, time sharing, যে যার নিজের টাইমটা অপরকে দিচ্ছে, শেয়ার করছে, বন্ধুর মতো সিঙ্ক্রোনাইজ করে কাজ করছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ। ডিস্ট্রিবিউটেড ওয়েস, জবগুলো হার্ডওয়্যার, মেমোরি, ডিস্ক সবই ডিস্ট্রিবিউটেড, নিজের কাছে কিছু নেই, এটা ওটা সেটা এদিক ওদিক থেকে ধার নিয়ে কাজ হচ্ছে। একটা ইন্টারকানেকশন নেটওয়ার্কের থ্রু দিয়ে এ ওরটা অ্যাক্সেস করতে পারবে, ও ওরটা অ্যাক্সেস করতে পারবে, লাইক দিস। নেটওয়ার্ক ওয়েস অর্থাৎ একটা মাঝখানে ফাইল সার্ভার থাকছে যে সমস্ত কিছু সার্ভিস প্রোভাইড করছে। রিয়েল টাইম ওয়েস, রোবট বা মিসাইল লঞ্চিং সিস্টেম বা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল, স্পেসিফিক এই কাজের জন্য যে ওয়েস গুলো থাকে। অ্যান্ড মোবাইল ওয়েস, দিস আর তোমরা ইউজ করছো। সো দিস ইজ অল অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ ওয়েস অ্যাভেলেবল ইন দ্য সিস্টেম। খুব ইম্পর্টেন্ট এটা, এবং এই টাইপস গুলো পড়বে, শর্ট নোটস রেডি করবে প্রত্যেকটা টাইপে। আই হোপ এটা তোমাদের কিন্তু কাজে লাগবে। Okay, thank you for watching this video.